তো জাপান আসলে এই যে লোক কেন নিতে চায়? জাপানি নাগরিক যথেষ্ট না, যে কারণে ওরা বিদেশ থেকে নাগরিক নিচ্ছে। কোন ক্ষেত্রে বাংলাদেশিদের কাজ করার সুযোগ আছে? ইন্টার্ন হিসেবে, নট অ্যাজ ওয়ার্কার, কেয়ার গিভার। আমাদের দেশে যারা নার্সিং কলেজে ডিগ্রি করেন ওনারা এটাতে ফিট করেন। এছাড়া স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়। আর একটা আছে হলো যে ইঞ্জিনিয়ার, হিউম্যানিটিজ এবং প্রফেশনাল সার্ভিস। জাপানে কি বাংলাদেশের নারী কর্মীদের কাজের সুযোগ আছে? অ্যাবসলিউটলি। এইসব ক্ষেত্রে কেমন বেতন? 1,40,000 ইয়েন। এটা 1 লক্ষ টাকার উপরে হচ্ছে। 1 লক্ষ টাকার উপরে। জাপানিজ ভাষাটা শিখতেই হবে জাপান যেতে গেলে? ও অ্যাবসলিউটলি। খরচ কেমন হয়? 1,48,250 টাকার একটা লিমিট করে দেওয়া আছে। বাংলাদেশিদের রেপুটেশন খুব ভালো। কিন্তু স্টুডেন্ট ওইখানে টিউশন ফিস কেমন? ল্যাঙ্গুয়েজ স্কুলের এই সংখ্যাটা বলি 8 থেকে 10 লাখ টাকা। বেসিক প্রিন্সিপাল ইজ যে অন্যের বিরক্তির কারণ হব না। এটা যদি আমি সবসময় বিচার করি তাহলে জাপানের মানে ওই কালচার বোঝা এবং ওদের সাথে মিশে যাওয়া, যেটা খুব জরুরি, এটা খুব সহজ। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন ডক্টর খুরশিদ আল মেহের, পরিচালক জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি। এই রিক্রুটিং এজেন্সি জাপানিজ মার্কেট নিয়েই শুধু কাজ করছেন। সো দর্শক, সম্প্রতি আমরা শুনেছি আমাদের প্রধান উপদেষ্টা জাপান সফর করেছিলেন এবং তখন আমরা জেনেছি যে জাপান 1 লক্ষ লোক নিতে চায় বাংলাদেশ থেকে, এবং সেগুলো নিয়ে আসলে জাপানে যেতে চাইলেই তো যাওয়া যায় না, তো সেগুলোর জন্য অনেক প্রসেস আছে এবং আসলে স্কিলের ব্যাপারও আছে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু ডক্টর খুরশিদ আল মেহের উনি যে এই জাপান মার্কেটের উপরেই শুধু কাজ করছেন, স্পেশালাইজড। সো তার থেকে আমরা শুনবো। সো অনেকেই জাপানে হয়তো যেতে চান বাংলাদেশি, তো তারা আসলে কি জানবে, কিভাবে যাবেন এবং কি ধরনের যোগ্যতা আপনাদের থাকতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবু টিউশন ফিসটা নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। খুরশিদ ভাই, আপনাকে স্বাগতম টিভিএসে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনি আমাদের সময় দিতে পেরেছেন, এজন্য আমরা রিয়েলি গ্রেটফুল টু ইউ। সো খুরশিদ ভাই, আমরা যদি আলোচনাটা শুরুই করি প্রথমে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন গত মাসে, এবং আমরা জানি যে সেখানে 1 লক্ষ লোক তারা নিতে চেয়েছেন আগামী 5 বছরে। তো আসলে যদি জাপান কেন নিতে চায় এটার একটা আনসার করবেন, এবং তারপরে হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়াটা আসলে কিভাবে যেতে পারে। তো জাপান আসলে এই যে লোক কেন নিতে চায় সেটা একটু বলেন। ইনফরমেশনটা এভাবে এসছে, অতএব আমি এটা ভুল বলবো না। জাপান আসলে 1 লক্ষ নিতে চায়, এই প্রসঙ্গটা যদি উপস্থাপিত হয়ে থাকে তাহলে হয়তো একটু বিষয়টা ঘুরে গেছে। জাপানের লোকের প্রয়োজন, এইটা সবাই জানে এবং বুঝতে পারে। 1 লক্ষ নাম্বারটা না হয় আমরা বললাম না, 1 লক্ষটা আমাদের তরফ থেকে প্রস্তাবিত হয়েছে। যে জাপানের লোক কেন দরকার? জাপানের লোক দরকার হলো যে কোনো দেশের ডেমোগ্রাফি, এটার একটা আদর্শ চিত্র আছে। আদর্শ চিত্র হলো যে আপনার একটা ইয়াং জেনারেশন থাকবে, কর্মক্ষম, 18 এবং এর উপরে, যারা কাজ করবে, চাকরি করবে এবং ট্যাক্স দিবে, এবং সেই ট্যাক্সের টাকাটাই তো আসলে গভর্নমেন্টের রেভিনিউ। এছাড়া অনেক ধরনের রেভিনিউ থাকবে, বাট ট্যাক্সের টাকাটা একটা বড় কন্ট্রিবিউশন ইন দি ন্যাশনাল রেভিনিউ। এবং সেই রেভিনিউ থেকে জাপানে, যেমন ওরা একটা সোশ্যালিস্টিক ডেমোক্রেটিক কান্ট্রি, বা অন্য মার্কেট ইকোনমি তো বটেই, ওদের যারা রিটায়ার করে একটা নির্দিষ্ট বয়সের পরে, এটা সবসময় পরিবর্তন হয়। আমি একসময় ছিলাম, ওই সময় এটা হয়তো 65 বছর বয়স ছিল। এরপর থেকে জাপান সরকার ওদেরকে একটা বৃদ্ধ ভাতা, যদি আমি বলি আর কি, পেনশন দেয়। সেই পেনশনের যারা গ্রহীতা, এইটা স্বাভাবিকভাবে চিন্তা করলে 3 জন বা 4 জন ট্যাক্স পেয়ারের টাকা যদি এক হয় তাহলে হয়তো একজনের মাসিক ভাতা আসে। সো আপনাকে সবসময় এই ডেমোগ্রাফিতে ইয়াং পপুলেশন, যারা ওয়ার্কিং পপুলেশন, যারা ট্যাক্স দেয়, এদের সংখ্যাটা সবসময় বড় হতে হয়।
বললাম। সো বাট ওভার দ্য পিরিয়ড ওদের জনসংখ্যা বৃদ্ধির হার তো অনেক কম, এখন যেমন 1.1। আচ্ছা, এই 1.1 অনেকদিন ধরে চলছে, যার ফলে জনসংখ্যার ক্রমহ্রাসমান এবং বৃদ্ধ মানুষের সংখ্যা এই ইয়াং যে জনসংখ্যা তার তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, যার ফলে পিরামিডটা উল্টা হয়ে গেছে। মানে ওদের কর্মঠ লোক দরকার, যেহেতু বয়স্ক লোক বেড়ে যাচ্ছে, পেইং জনসংখ্যা দরকার। রাইট। হ্যাঁ, সো মানে জাপান তো একসময় পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব ছিল, এখন আর নাই, এখন চায়না এটা ওভারটেক করছে। বাট এই ওদের আসলে প্রচুর ট্যাক্স পেইং এমপ্লয়িজ দরকার, ওয়ার্কার দরকার। ওদের প্রচুর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ওয়ান, কিন্তু ওই সেই অনুপাতে জাপানি নাগরিক যথেষ্ট না, যে কারণে ওরা বিদেশ থেকে নাগরিক নিচ্ছে। এবং এই বিষয়টা খুব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2019 থেকে। এটা যে এমন না যে ওরা নিতে নিতে অভ্যস্ত, এটাও না, 6 বছর হচ্ছে। একসময় তো ওরা খুব ইমিগ্রেশনে খুবই স্ট্রিক্ট ছিল, কঠোর ছিল। জি, এগুলোই যে যেহেতু আপনার বয়স্ক লোক বেড়ে যাচ্ছে, কাজের লোক দরকার, তো তারপরে তারা গ্র্যাজুয়ালি মার্কেটটা ওপেন করছে ফর ফরেনার্স। তো এই যে ধরেন যে জাপানের তো হাইলি একটা আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি, তো বাংলাদেশিদের যদি নেয় কোন ক্ষেত্রে আসলে নিতে পারে বা বাংলাদেশিদের কাজ করার সুযোগ আছে ওখানে? হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি, ভেরি রাইটলি সেস। ইকোনমিক্সের ভাষায় হয়তো এটাকে পোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন অনেকে বলে। ওরা আসলে ওই ধাপ পার হয়ে গেছে, কি পার হয়ে এখন ওরা মোর ইএসজি ওরিয়েন্টেড, এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে চলে গেছে ফর দ্য লাস্ট 1 decade। তো এখন ওখানে বাংলাদেশ থেকে যেই ওয়ার্কফোর্স নেওয়ার কথা হচ্ছে, মানুষ নেওয়ার কথা হচ্ছে, এইটার ক্যাটাগরিটা খুব বেসিক ক্যাটাগরি। আচ্ছা, যেমন বেসিক চার ধরনের মানব সম্পদ এবং প্রসেস আছে, এবং কোয়ালিফিকেশন ভিত্তিক আর কি। একটাকে বলে ওরা টিআইটিপি, এটার অর্থ হলো ইংরেজিতে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম। ইন্টার্ন হিসেবে, নট অ্যাজ ওয়ার্কার, ইন্টার্ন হিসেবে যায়। এটার জন্য হলো 18 থেকে 30 হলো প্রেফার্ড বয়স। ফ্লেক্সিবিলিটি থাকতে পারে, বাট 18 ঊর্ধ্বে হতে হবে, এবং ওদিকে 30 বা 35 হতে পারে, বাট 30 ইজ দি স্ট্যান্ডার্ড। এরপরে আছে হলো স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার, SSW ক্যাটাগরি। এটাতেও এই 18 বছর ইজ এ মিনিমাম স্ট্যান্ডার্ড, বাট এখানটায় কিছু স্কিল লাগবে। এটাই আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে। একটা হলো কেয়ার গিভার, এবং কেয়ার গিভার যখন বলা হচ্ছে তখন মূলত বয়স্ক মানুষদের, ওল্ড হোম, আমি যদি এক শব্দে বা এক মানে 2 শব্দে বলি আর কি, ওল্ড হোমে বয়স্ক মানুষদের টেক কেয়ার করা আর কি। এটা আমাদের দেশে খুব পরিচিত সার্ভিস বা ট্রেনিং এর অংশ না, কিন্তু আমাদের দেশে যারা নার্সিং কলেজে ডিগ্রি করেন ওনারা এটাতে ফিট করেন আর কি। তারা মানুষকে বোঝেন, হ্যাঁ, অসুস্থ মানুষকে বোঝেন, সেহেতু বয়স্ক মানুষকেও বুঝবেন। বয়স্ক মানুষদের অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে, তো তখন মানে 2 দিক থেকে উনি সাপোর্ট দিতে পারেন আর কি। সো টিআইটিপি এবং SSW, দিস ইজ বেসিক কোয়ালিফিকেশন। এটা টিআইটিপি কে আনস্কিল্ড বলে অনেকে, SSW কে সেমি স্কিল্ড বলছে। এছাড়া স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়। আচ্ছা, ওইটা স্টুডেন্ট ভিসা বললে, আমরা তো স্টুডেন্ট ভিসা বললে ইউজুয়ালি ইউনিভার্সিটিতে যাওয়ার কথা ভাবি। সো ইউনিভার্সিটি যাওয়ার বিষয়টা তো আছেই, বাট অতিরিক্ত আরেকটা বিষয় হলো জাপানে প্রচুর জাপানি ভাষা শিখতে চায়। সো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল ইন জাপান, সো ওখানে পড়তে অনেক, এই সংখ্যাটা অনেক। হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে যায়, আমাদের দেশ থেকেও যাচ্ছে। সো আপনাকে ওখানে টিউশনটা আগে থেকে দিয়ে দিতে হয়, এখান থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই পাঠায়, অ্যান্ড দেন ইউ ক্যান গো দেয়ার। ওখানে যদি আপনি ভাষা শেখেন এবং আপনার বয়স যদি একটা রিজনের ভিতরে থাকে, 30-এর নিচে থাকে, সো খুব সম্ভাবনা আছে ওখান থেকে ভাষা শিখে আপনি হয়তো এমপ্লয়মেন্টে এঙ্গেজ হতে পারেন। কিন্তু সেই দায়িত্ব তখন আপনার ঘাড়ে এসে পড়বে, যে ক্যান্ডিডেট তাকে চাকরি খুঁজে বের করতে হবে। এইটা একটা। আর ফাইনালি আর একটা আছে হলো যে ইঞ্জিনিয়ার, হিউম্যানিটিস এবং প্রফেশনাল সার্ভিস। এই একটা ক্যাটাগরি আছে যেটা ওপেন টু এভরি কোয়ালিফাইড পিপল। আপনার যদি একটা গ্রাজুয়েশন থাকে, সেটা একটা আদর্শ প্ল্যাটফর্ম, যোগ্যতা হতে পারে আপনার জন্য। সেইটাতে আপনি
চাকরি নিয়ে যাওয়ার একটা সুযোগ আছে। হ্যাঁ, কিন্তু এটা আমার মনে হয় আলোচনায় ওটা আসবে। জাপান একটা খুবই ভিন্ন ধরনের সমাজ, বাট এই 4 ক্যাটাগরিতে মূলত এই যে আমরা যে যাওয়ার কথা বলছি এর ভিতরে সীমাবদ্ধ। এই যে ধরেন যে এখন বাংলাদেশিরা যদি যেতে চায়, আপনি জানেন যে আমাদের কিন্তু হিউজ এই যে 18 থেকে 35 বছর পর্যন্ত একটা বড় জনসংখ্যার অংশ কর্মক্ষম, তো অনেকেই যেতে চায় বিদেশে। আমরা দেখি যে মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়াতে তারা খুব লো স্কেল জবে তারা যায় খুব কম বেতনে, বাট জাপানে তো একটা কেয়ার গিভার বা ধরেন যে সে একটা প্লাম্বার বা যেটা সেম স্কিল বললেন, এইসব ক্ষেত্রে কেমন বেতন বা মাসে কি আর্ন করতে পারে? এটা একটা বিষয়ে আমাদের জাপানকে আলাদা করে রাখবে। শুধু জাপান না, এর সাথে দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান, ওরা একই রকম প্রিন্সিপালে বিশ্বাসী। একটা খুব ভালো বিষয় হলো যে বিদেশি যারা, আমি যদি শ্রমিকও বলি, তাদেরকে আলাদাভাবে দেখা হয় না। জাপানের যে কর্মবাজার, সেখানে আরেকটা জাপানিজ নাগরিক তাকেও যেভাবে মূল্যায়ন করা হয়, এই বিদেশি যারা যায় ওদেরকেও একইভাবে মূল্যায়ন করা হয় শ্রমের ক্ষেত্রে। সো ওদের জন্য কোনো আলাদা বেতন ক্যাটাগরি নাই। অর্থাৎ জাপানে আপনি যখন কোনো একটা এলাকায় যাবেন, টোকিওই তো না, এরকম আমার ধারণা 57টা জেলা আছে। যে জেলায় যাবেন, প্রত্যেকটা জেলার জন্য একটা সর্বনিম্ন বেতন কাঠামো আছে। সেটা জাপানিজদের জন্য সত্য, এই বিদেশিদের জন্য একই কাঠামো, বিদেশিদের জন্য এবং জাপানিজদের জন্য একই কাঠামো। এখন খুব ব্যত্যয় থাকতে পারে, বাট ইন জেনারেল যেটা পাবলিশ নিউজ, আমি ওখান থেকে বলছি, একই একটা ধারণা যে মিনিমাম কি রকম। সেটা 1,40,000 ইয়েন। আমরা এখন 100 ইয়েনে 80 টাকা হিসাব করতে পারি আর কি, মানে অঙ্কটা করতে হবে। 1,40,000 ধরে নিলাম, মানে সেটা 1 লক্ষ টাকার উপরে হচ্ছে। 1 লক্ষ টাকার উপরে বাংলাদেশি কারেন্সিতে 1 লক্ষ টাকার উপরে হচ্ছে। এটা হলো টিআইটিপির মিনিমাম বলছি, মিনিমাম। মানে ওরা হলো ইন্টার্ন হিসেবে যাচ্ছে, আনস্কিলড। হ্যাঁ, সো ওর জন্য মিনিমাম হলো 1,40,000 টাকা। আর আপনি যদি এসএসডব্লিউ ওই স্কিলড ক্যাটাগরিতে যেতে পারেন, মানে 1,60,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত হতে পারে আর কি। সো এটা একটা জেনারেলাইজড স্কিম, কিছু পার্থক্য তো হইতেই পারে। রাইট। সো এখন এই যে যারা যেতে চায়, তারা আসলে কোথায় যাবে, কোথায় যোগাযোগ করবে, তাদের কি শিখতে হবে, জানতে হবে? এটা খুব ভালো প্রশ্ন। একটা হলো যে আমাদের দেশের সরকার এ বিষয়ে অসম্ভব আগ্রহ প্রকাশ করেছে। এই গত 2-3 মাসে মারাত্মক রকমের কর্মচাঞ্চল্য বাজারে দেখা গেছে। সো এটা খুবই ইতিবাচক। এবং বিএমইটি, আমাদের যে ম্যান পাওয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট অধিদপ্তর আছে, তারা অনেক বেশি এগোয়ে এসেছে। এবং আমাদের কিছু টিটিসি, টেকনিক্যাল ট্রেনিং কলেজ রয়েছে, যেখানে বিএমইটির আন্ডারে যে ট্রেনিং সেন্টারগুলো, এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোতে ইতোমধ্যে অনেক, প্রায় 10,000 জাপানি ভাষায় ট্রেনিং প্রাপ্ত, 10,000-এর উপরে হবে ট্রেনিং প্রাপ্ত নাগরিক আছে। কিন্তু তারা সবাই যেতে পেরেছে তা না। তো এই টিটিসির মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ভাষা শিক্ষা আর কি। সো সরকারি যে প্রতিষ্ঠান BOESL, ওনারাও কিন্তু মানে দেশের বাইরে এই ম্যান পাওয়ার এক্সপোর্টের যে বিষয়টা, এটা সরাসরি হ্যান্ডেল করেন। কিন্তু আমরা তো এটা বুঝতে পারি যে সরকারের সক্ষমতার একটা লিমিটেশন তো আছে আর কি। মানে সরকারের বাইরের দেশের সাথে যে যোগাযোগ, সেটা এমবাসি হোক বা কনসুলেট হোক, এটার মাধ্যম ছাড়া তো আর যোগাযোগের সুযোগ নেই। সো আমরা জানি ওইটারও কিরকম লিমিটেশন, এটা কোনো দোষের বিষয় না, এটা বিষয়টা সরকারি না। জাপানে যখন যায়, জাপানে কিন্তু প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট, এটা সরকারি এমপ্লয়মেন্ট না। হ্যাঁ, এবং প্রাইভেট সেক্টরে যে এমপ্লয়মেন্ট হয়, এটা যে সরাসরি একটা কোম্পানি বলতেছে যে আমার এরকম 30 জন আমার এগ্রিকালচারে অথবা কনস্ট্রাকশনের লোক লাগবে, সেটাও না। ওখানকার সবচেয়ে কমন প্রসেস হলো যে ওখানে প্রচুর অ্যাসোসিয়েশন আছে,
আমাদেরও আছে, রাইট, বিজিএমই আছে, বিকেএমই আছে, এরকম অসংখ্য অ্যাসোসিয়েশন আছে। হ্যাঁ, এবং এই অসংখ্য অ্যাসোসিয়েশনের সব কোম্পানি কম বেশি এটার সদস্য। তো ওদের যখন প্রয়োজন হয় তখন ওরা ওই অ্যাসোসিয়েশনে রিকোয়ারমেন্টটা দেয়। আচ্ছা, তো ওরা এই শব্দ দুটা মোটামুটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছে। সেটা হলো যে ওরা জাপানে যারা নেয় ওদেরকে RO বলে, রিসিভিং অর্গানাইজেশন। আচ্ছা, আর বিদেশ থেকে যারা পাঠায় ওদেরকে বলে SO, সেন্ডিং অর্গানাইজেশন। খুব সহজ, রাইট। সেই RO বেসিক্যালি হলো অ্যাসোসিয়েশনস, নট এনি ইন্ডিভিজুয়াল কোম্পানি। ওকে, সো অ্যাসোসিয়েশন করে কি, ওরা একটা কাঠামো তৈরি করছে আর কি, ওরা প্যারামিটার তৈরি করছে, কিছু চেক বক্স তৈরি করছে যে কোন একটা রিকোয়ারমেন্ট আসলে মানে কি ধরনের ক্রাইটেরিয়া তৈরি হবে। সো বিষয়টা যেহেতু প্রাইভেট সেক্টরের প্রয়োজন, সে কারণে প্রাইভেট সেক্টর থেকে রেসপন্সটা অনেক বেশি সহজ। রাইট। সো ওখানে যদি কোনো অফিস থাকে যারা এইসব অ্যাসোসিয়েশন এদের সাথে যোগাযোগ করছে এবং নগদ এই বিভিন্ন রিকোয়ারমেন্ট সংগ্রহ করতে পারে, তার জন্য অনেক বেশি মানুষ পাঠানোটা সহজ। সো সরকারিভাবে যাওয়া সম্ভব, হ্যাঁ, বিএমইটির সাথে যোগাযোগ করে এটা সরকারিভাবে গেলে বিএমইটির সঙ্গে যোগাযোগ করবে। জি, কিন্তু প্রাইভেটলি যদি যেতে চাই, যেমন আপনাদের রিক্রুটিং এজেন্সি, আপনারা কি ধরনের সার্ভিস দেন বা আপনারা লোক পাঠাচ্ছেন, সেটা এই ট্রেনটা কেমন আসলে, কাদের পাঠাচ্ছেন? আমাদের একটু ইউনিক বিষয় আছে, সেটা হলো যে আমাদের এখানে যেমন একটা রিক্রুটিং অফিস আছে, আমাদের টোকিওতেও একটা রিসিভিং অর্গানাইজেশন আছে, একই মালিকানায় আর কি। কিন্তু আমি আমাদের কথা না বলে আমি ইন জেনারেল বলি আর কি। আমাদের তো রিক্রুটিং লাইসেন্স লাগবে আপনাকে পাঠাতে, এটা হলো 1 নম্বর শর্ত। তো রিক্রুটিং লাইসেন্স হওয়ার পরে আপনাকে আবার এটা জাপানে পাঠানোর জন্য একটা আলাদা যোগ্যতা তো লাগবে আর কি, অ্যাপ্লাই করবেন, আপনি গিয়ে এনলিস্টেড হবে না কিছু এরকম। এনলিস্টেড কিন্তু অনেক কোথায় হবে এনলিস্টেড? এই বিএমইটি, সো সরকারের সাথে, আমি বিএমইটি না বলে সরকারের সাথে, এটা একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনলিস্টমেন্ট আছে। আমার জানা মতে আমার মনে হয় 60-এর উপরে এরকম রিক্রুটিং এজেন্সি অলরেডি মানে জাপানে পাঠানোর যোগ্যতা নিয়ে বসে আছে। কিন্তু জাপান একটু তো অন্যরকম ভাষার কারণে, ওটা ভাষা জানাটা একটু জরুরি, নালে কমিউনিকেশনটা কঠিন আর কি। জাপানিজ ভাষাটা শিখতেই হবে জাপান যেতে গেলে? ও অ্যাবসলিউটলি, আনফরচুনেটলি। ওইটার কি কোনো সার্টিফিকেশন আছে? এই যে বিএমইটি যেটা বললেন যে 10,000 অলরেডি ট্রেন্ড অন জাপানিজ ল্যাঙ্গুয়েজ, তো এই সার্টিফিকেশনটা কি অ্যাপ্রুভড বাই জাপান গভর্নমেন্ট বা অথরিটিজ? মানে টিটিসি যেটা দিবে এটা অ্যাপ্রুভড না। হ্যাঁ, অ্যাপ্রুভ যদি বলেন আর কি সার্টিফিকেশন। জাপানিজ ল্যাঙ্গুয়েজের 5টা লেভেল আছে, সবচেয়ে পপুলার 5টা লেভেল আছে। একটা হলো N1, N1 মানে হলো যে আপনি নেটিভ লেভেল, হ্যাঁ, মানে সবচেয়ে উপরে আর কি। N1 আপনি যদি পাস করেন তাহলে আপনি ওখানে গিয়ে জাপানিজ মানে আন্ডার গ্রাজুয়েট স্কুলে পরীক্ষা দিয়ে পাস করেন। এরকম অসংখ্য গুণী বাংলাদেশিরা আছেন। এটা আগে খুব যেত, ওই সরকারি ভাবেই যে মনবুসো বলতো আগে, এখন মনবু কাকাকশো বলে। এই সরকারি স্কলারশিপে যায় এবং স্ট্যান্ড করা ছেলেরা মেয়েরা যেত এবং তারা অসম্ভব ভালো অবস্থানে আছে। সো এর ভিতরে প্রথম ব্যাচ যারা মানে গিয়েছিল, ওনাকে আবার মিডিয়াতেও অনেক দেখা যায় আর কি, ডক্টর আশির আহমেদ। উনি ফুকুওকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং গ্রামীণের ওই কমিউনিকেশনে অনেক ধরনের কাজ করছে। ওনার প্রথম ব্যাচ, এরপরে অনেকে গেছে। এটা হলো N1 বললাম। এর পরের লেভেলটা হলো N2, তার মানে আরেকটু দুর্বল। আমি 12 বছর মতো ছিলাম, আমি পরীক্ষাটা দেইনি, প্রয়োজন ছিল না আমার। হ্যাঁ, বাট আমি দাবি করি যে আমি N2-র কাছাকাছি। আচ্ছা, ওকে। এরপরে M3, N4, N5। N5 হলো একদম বেসিক কনভারসেশনাল। এটা এতই বেসিক যে আমি অমুক জেলা থেকে এসছি, আমার পরিবারে এতজন আছে, আমার শখ হলো বই পড়া এবং টিভি দেখা, এবং আমি জাপানে যেতে চাই কারণ জাপানের মানুষ খুব উদার, খুব ভালো ব্যবহার করে। একদম এই 4-5 লাইনের বেশি আমি আসলে পাই না। হইতে পারে খুব এক্সেপশন হইতে পারে, এইটুকু বলা এবং এই যে প্রশ্নটা বোঝা, এইটা। সো এইটা দিয়ে আসলে ওখানে সার্ভাইভ
হয়তো করতে পারবে, মানে মানুষ তো বডি ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজ এগুলো তো আছেই। বাট N4 এটাকে আমি কনভারসেশনাল লেভেল বলি আর কি। N4 না হলে আসলে খুব কঠিন একটা বিষয়। সো SSW তে আপনাকে N4 সার্টিফাইড হতে হবে। ওকে ওকে, এটা স্কিল জবের ক্ষেত্রে অনলাইন পরীক্ষা, এই যে SAT বা TOEFL, IELTS এর মতো একটা অনলাইন পরীক্ষা, এই পরীক্ষা দিয়ে পাস করতে হবে SSW এর জন্য। কিন্তু TITP যেটা যে টেকনিক্যাল ইন্টার্ন, এটার জন্য সার্টিফিকেশন দরকার হয় না। সো আপনি যদি বাংলাদেশের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে, ধারণা অন দিয়ে আবার সব 3 মাসের ট্রেনিং হয়, ওরা বলে যে N5 লেভেল করে দিবে। সো ওই ল্যাঙ্গুয়েজ স্কুলের ওদের একটা সার্টিফিকেশন অনেক সময় যথেষ্ট হয়ে যায়, বিকজ আপনাকে তো ইন্টারভিউ দিয়েই আপনাকে সিলেক্টেড হতে হবে। হ্যাঁ, সো আপনি কি কোনো একটা স্কুল বললো যে হ্যাঁ এরা N5 ক্যাটাগরি, তারা পরীক্ষা নিয়ে মনে যদি না হয় তাহলে আর হলো না আর কি। হ্যাঁ, সো TITP-র জন্য বাংলাদেশের স্থানীয় যেসব ল্যাঙ্গুয়েজ স্কুল আছে, এরা যদি মানে সততার সাথে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা দিয়ে থাকে এবং যদি বলে যে এটা N5 লেভেল, TITP-র জন্য এটা যথেষ্ট হতে পারে যদি আপনি ইন্টারভিউতে। জাপানে যারা গিয়েছে সোফার বা যারা যেতে চায়, আসলে খরচ কেমন হয়, টাকা পয়সা কেমন লাগে? এটা অবশ্য স্পর্শকাতর। সরকারি হিসাবে এই যে BOSL এর মাধ্যমে যখন যায়, এটা হলো 1,48,250 টাকার একটা লিমিট করে দেওয়া আছে। তো এটা যাওয়ার জন্য যথেষ্ট একটা টিকিট হয়ে যায়। কিন্তু ওকে তো আসলে প্রিপেয়ার করতে হয়, যারা এই যে ল্যাঙ্গুয়েজ স্কুল ট্রেনিং, তারপরে ল্যাঙ্গুয়েজ স্কুলের ট্রেনিং এর মানে আনুষঙ্গিক খরচও তো আছে। হ্যাঁ, সো এটাতে আসলে ঠিক ব্যবসা হিসেবে নেওয়া খুব কঠিন। এটা নিয়ে আলোচনা হচ্ছে, আমি নিজেই জানি আলোচনা হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে, আমি আর নাম উল্লেখ করলাম না, সরকার একজন যে জোর প্রচেষ্টা চালাচ্ছেন এটাকে আরেকটু উপরে $3,000 কাছাকাছি নিয়ে, তাহলে এটা ইট মেক্স বিজনেস সেন্স। ভিয়েতনামে এই সংখ্যাটা, শোনা কথা, ভিয়েতনামে এই সংখ্যাটা $5,000 কাছাকাছি। সো এটা একটা ব্যবসা হিসেবে ভালোভাবে দাঁড়িয়েছে ভিয়েতনামে, এবং ভিয়েতনাম থেকে প্রায় 6 লক্ষের উপরে মানুষ গত 6 বছরে জাপানে গেছে। ও আচ্ছা, 6 লক্ষ। ইভেন এই যে ভিয়েতনামের 6 লক্ষ বললেন, আমরা একটা তথ্য দেখছি যে গত বছর 24-এ নেপাল থেকে গিয়েছে জাপানে 56,707 জন, বাংলাদেশ থেকে মাত্র 3,574 জন। সো নেপাল তো ধরেন যে ওদের পপুলেশন আমাদের থেকে অনেক কম, তো নেপাল থেকে এত 56-57 হাজার, বাংলাদেশ থেকে 3,500। সো আসলে বাংলাদেশ থেকে এত কম কেন? এই ম্যান পাওয়ারের এই যে এটাকে যদি ট্রেড বলি আর কি, এই ট্রেডটা কিন্তু অ্যাবসলিউটলি প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা ট্রেড। নেপালে আবারও শোনা কথা 1200 ল্যাঙ্গুয়েজ স্কুল আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। আমাদের সাকুল্যে 200 হবে। সো ওই যে ওদের যে 56,000 এবং আমাদের যে 3,000 এর সংখ্যা বলছি, এটা তো মানে ডিরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, হ্যাঁ, সো প্রচুর রিসোর্স তৈরি করতে হবে, এবং জাপানে পাঠানোর প্রাথমিক শর্ত হলো ল্যাঙ্গুয়েজ স্কুল বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল। এর সাথে কিন্তু আরো প্লাস আছে, যেমন জাপানের ওখানের আচার ব্যবহার, নিয়ম নীতি, এইটারও একটা গ্রুমিং এর প্রয়োজন ওখানে আছে। এখন আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ভিয়েতনাম, মিয়ানমার, নেপাল, এদের ভিতরে কিন্তু একটা অন্য ধরনের সাদৃশ্য আছে, তাই না? মঙ্গলয়েড রেস, কমপ্লেকশন দেখতেও এক রকমের কাছাকাছি। সো এবং ওদের ডিএনএগতভাবে একটা মিল আছে আসলে, কাজের কমিটমেন্ট এটসেট্রা এই দিকটায়। সো এটা আমি ওই কারণেই যে জাপানিরা ওদেরকে পছন্দ করে তা বলতে পারবো না, বাট ওরা এই সুবিধাটা ওরা নিচ্ছে। হ্যাঁ, ওরা আমাদের থেকে এই ইনফরমেশন, আমরা যেমন এখন অনেক বেশি, তাহলে আমরা সুবিধাটা নিতে পারিনি কেন? এখানে আমাদের কাছে ইনফরমেশন আসে নাই। আমাদের মানে জাপান এন্ডে সেই পরিমাণ আগ্রহ ছিল না। কিন্তু ধরেন যে আবার আমরা দেখেছি যে আপনার তো ধরেন যে আমাদের ইগনোরেন্স বলেন বা আমাদের আসলে সিরিয়াসনেসের অভাব বলেন, যেমন ধরেন যে মিডল ইস্টের মার্কেট, যেখানে তো আরবি ভাষাটা জানাটাও জরুরি, বিকজ তারা ইংলিশ তো জানে না। তো সেখানেও আমাদের তো ধরেন যে 50 লাখের উপরে লোক আছে মিডল ইস্টে, তো এরা কিন্তু ভাষাটা শিখে যায় না। সো কি কারণ হয়? একটা ইন্ডিয়ান নন মুসলিম হওয়া সত্ত্বেও তারা কিন্তু আরবি ভাষা শিখে যায়
অন্তত বেসিকটা। তো যে কারণে হচ্ছে যে তারা বেটার জব করে, বেটার আর্ন করে, বাংলাদেশিরা একদম নিচের লেভেলের কাজ করে, কম আর্ন করে। তো এটা তো আমরা দেখছি বছরের পর বছর, আমরা জানি, এবং সেখানে কোনো রকমের কোনো উন্নতি আমরা দেখিনি যে মিডল ইস্টে যাওয়ার জন্য যে এই যে N5 জাপানের যেটা বেসিক, ওরকম বেসিক যদি আরবি ভাষার ট্রেনিংটাও তাদের থাকতো, তো অনেকে বলে থাকে তাহলে কিন্তু আসলে ওর ইনকাম মানে অনেক বেশি হতে পারতো। তো এটা তো আমাদের কি সিরিয়াসনেসের অভাব না, বিষয়টা উদ্যোগের অভাব? মানে আপনি যে মন্তব্য এবং প্রশ্ন মিলায় এর ভিতরেই তো উত্তর লুকিয়ে আছে। এটা এই ধরনের মন্তব্য করাটা অনেকের অপছন্দ হইতে পারে। আমরা তো আসলে এই যে এফার্টটা দিতে হবে 3 মাস থেকে 6 মাসের এফার্ট আর একটা ভাষা শেখার জন্য আর কি, আমরা আসলে মানে কালচারালি অ্যান্ড হিস্টোরিক্যালি আমরা আসলে এই অভ্যাসের ভিতর দিয়ে তো আসলে কখনো আমরা একটা দ্বিতীয় ভাষা শেখার বা ইংরেজির বাইরে একটা দ্বিতীয় ভাষার বা তৃতীয় ভাষা যদি আমি বলি, তৃতীয় ভাষা শেখার ব্যাপারেও তো আসলে আমরা দ্বিতীয় ভাষাটাই তো ঠিক মতো শিখি না। হ্যাঁ, সো জাপান যাওয়ার সবচেয়ে বড় লিমিটেশন হলো যে দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ম্যান্ডেটরি কন্ডিশন, হ্যাঁ, যার ফলে একটা সিরিয়াস ফিল্ট্রেশন হয়ে যায়। আর ওভার দ্য পিরিয়ড আমাদের একটু পড়াশোনার প্রতি একটা বিমুখিতা যদি বলি, যারাই যে যেতে চায়, আমি শুনেছি যে বিএমইটির যে একটা বেসিক 3 ডেজের একটা ট্রেনিং আছে, সো যারা যেতে চায় তারা আসলে শুধুমাত্র ওইখানে এন্ট্রি করে তারা চলে যায়। মানে যারা যেতে চায় তাদেরও আসলে ইচ্ছার একটা অভাব আছে, সেটাও আমরা দেখেছি মনে হয়। তো সেটা হতে পারে। আপনি তো জাপানে ছিলেন 12 ইয়ার্স, ওখানে পড়েছেন, কাজ করেছেন। সো বাংলাদেশি যারা আছে তারা কেমন ওইখানে কাজ করে বা পারফর্ম করে? এমনি আমি বেশ আগে, আমি 99 সালে গেছিলাম, তারপরে 2012-তে ফিরে আসি। আমি যখন গেছিলাম তখন 2 ধরনের মানুষ আমি দেখছি। তখন বাংলাদেশের সংখ্যা কিন্তু খুবই সংক্ষেপে বলবেন, আমরা আরো কিছু কোশ্চেন করব। ওই সময় একটা ছিল হলো যে যারা আইদার ল্যাঙ্গুয়েজ স্কুলে গেছে খুব কম, অথবা ওখানে সেম্মঙ্গাক্কো বা 2 বছরের ডিপ্লোমা ট্রেনিং কলেজ আছে। আচ্ছা, হ্যাঁ, ওইখানে ওনারা পড়েছেন। আর আরেকটা গ্রুপ ছিল যারা এই যে ইউনিভার্সিটির ট্র্যাকে যায়। এই 2 গ্রুপের বাইরে আসলে আমি খুব বেশি মানুষ আমার সাথে দেখা হয় নাই আর কি। একটা সময় আমার যতদূর মনে পড়ে 83 সাল পর্যন্ত ওই অন অ্যারাইভাল ভিসা ছিল জাপানে, সংখ্যাটা একটু এদিক ওদিক হতে পারে। তখন কিন্তু প্রচুর মানুষ গেছে এবং ওভারস্টে যেটাকে বলে আর কি, 3 মাসের ভিসায় গেছে এবং রয়ে গেছেন আর কি। হ্যাঁ, তো এটা কোনো আদর্শ পন্থা না। যে কোনো দেশে আপনি যদি ভিসা ওভারস্টে করেন এর থেকে মুক্তি পাওয়া খুব কঠিন যদি ধরা পড়ে যান। তো ওই ক্যাটাগরির যারা গেছেন ওরা হয়তো বিভিন্ন ফ্যাক্টরি এটসেট্রা করে, অথবা জাপানি কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের থাকাটাকে নিয়ম নীতির ভিতরে এনেছে। বাট ইট ওয়াজ বেসিক্যালি স্টুডেন্টস, বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টস, আর যারা কাজ করছেন তারা আইটি, ম্যানুফ্যাকচারিং এটসেট্রা। এবং বাংলাদেশিদের রেপুটেশন খুব ভালো কিন্তু এমনি ওয়ার্ক ফিল্ডে। হ্যাঁ, ওটা নিয়ে কোনো, এটা আমরা দেখেছি ইভেন মালয়েশিয়া, মিডল ইস্ট সব জায়গাতেই বাংলাদেশের বাইরে গেলে সবাই খুব ওবিডিয়েন্ট হয়ে যায়, রুলস ফলো করে। 1-2% একটু খারাপ আপেল আছে, বাট ওইটার কারণে মাঝে মাঝে ঝামেলা হয়। আচ্ছা, ওকে। বাট ইন জেনারেল বাংলাদেশিদের রেপুটেশন ভালো জাপানে। আপনার এই যে স্টুডেন্ট তো অনেকে যাচ্ছে, আপনি বললেন আগেও গিয়েছে, স্টুডেন্ট ওইখানে টিউশন ফিস কেমন, মানে পড়ালেখায় একটা আন্ডারগ্রেড লেভেলে কেমন? আন্ডারগ্রেড পর্যন্ত না গিয়ে আমি ল্যাঙ্গুয়েজ স্কুলের এই সংখ্যাটা বলি। টিউশনটা ভ্যারি করে, বাট এটা 8 থেকে 10 লাখ টাকা টিউশন, হ্যাঁ, ফর দি এন্টায়ার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, 1 বছরের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যদি হয়। হ্যাঁ, সো এটা একবারে দিয়ে যেতে হয়। তারপরে তো প্লাস থাকা খাওয়ার ব্যাপার আছে, আলাদা থাকা খাওয়ার ব্যাপার আছে। ওকে। আপনার যে রিক্রুটিং এজেন্সি, আপনারা কাজ করছেন জাপানিজ মার্কেট নিয়ে, তো আপনারা এখানে ধরেন যে কিভাবে কাদের পাঠাবেন, এগুলো কিভাবে সিলেক্ট করেন, বা তাদের ট্রেন আপ করে পাঠান নাকি কিভাবে প্রসেসটা? আচ্ছা, আমাদের একটা মূল মার্কেট, আমাদের টার্গেট হলো টিআইটিপি এবং এসএসডব্লিউ। এখানে অবশ্য একটু বলে রাখি, টিআইটিপি বিষয়টা 2027-এর পর থেকে আর থাকবে না। আচ্ছা, এই যে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম যেটা বলছি,
এটা থাকবে না, বিকজ মানে ইউএন আইএলও এরা বলছে যে তুমি ইন্টার্ন বলছো, কিন্তু ওরা তো কাজ করছে, হ্যাঁ তুমি ঠিক হচ্ছে না জিনিসটা। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইন্টার্ন আর বলবো না, আমরা ওই SSW ওই ক্যাটাগরিতে চলে যাব। একটা ফান্ডামেন্টাল আমি পার্থক্য বলে দেই টিআইটিপি এবং SSW। টিআইটিপির ভিসাটা হলো 3 বছর, এক্সটেন্ডেবল বাই অ্যানাদার 2 ইয়ার্স, 5 বছর হলো ম্যাক্সিমাম। এবং টিআইটিপির ক্ষেত্রে যখন ইন্টার্ন হচ্ছে, টেকনিক্যালি ইন্টার্ন, টিআইটিপি আপনি যে আপনাকে স্পন্সর করে নিয়ে যাচ্ছে এই কর্মক্ষেত্রের বাইরে আপনি যেতে পারবেন না, আপনার ভিসা ওটা অ্যালাউ করে না। সো আপনি 3 বছর ওখানে কাজ করবেন একই জায়গায়, যদি আপনার যোগ্যতা এবং আপনার ওখানে মানে দক্ষতা ওদের পছন্দ হয়, তখন আপনি আরো 2 বছর এক্সটেন্ড করতে পারবেন। দ্যাটস ইট। এই 5 বছর এর বেশি টিআইটিপি দেশে ফিরে আসতে হবে। তারপরে ইউ হ্যাভ দি অপশন, আপনি যদি SSW-র ক্যাটাগরির কোনো কাজে যদি নিজেকে নিয়োজিত করতে পারেন, তাহলে আপনি SSW-তে কনভার্ট হতে পারেন আরো 5 বছর। আচ্ছা, ওকে। SSW এটা স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার, এই ভিসাটা 5 বছর। এবং এই 5 বছর আমিও ওয়ার্ক ভিসাতে ছিলাম 6 বছর, এই সেম ওয়ার্ক ভিসা, আমার থেকেও বেটার। আমি তো প্রথমে 1 বছর পাইছিলাম, তারপরে 3 বছর হয়েছে, তখন 3 বছরই ম্যাক্সিমাম ছিল, আমি 2010-এর আগের কথা বলছি। সো এখন এটা SSW-তে 5 বছরের ভিসা, এবং আপনি ওখানে গিয়ে জব চেঞ্জ করতে পারেন। সো ইটস নট এ স্পন্সর্ড ভিসা। কিন্তু জাপানে জব পরিবর্তন করাটা নিজ থেকে এটা খুবই নিরুৎসাহিত করা হয় এবং ওরা পছন্দ করে না আর কি। হ্যাঁ, সো জব হপিং ওদের কালচার এবং সমাজে খুব একটা ভালো চোখে ওরা দেখে না আর কি। বাংলাদেশের নারী কর্মীদের আমরা দেখেছি যে মিডল ইস্টেও যায় এবং অনেক সময় তারা প্রতারিত হয়, টর্চার্ড হয়, বিভিন্নভাবে সেক্সুয়ালি অ্যাসল্টেড হয়। তো জাপানে কি বাংলাদেশের নারী কর্মীদের কাজের সুযোগ আছে? অ্যাবসলিউটলি। কেয়ার গিভারে তো একটা কেয়ার গিভার একটা আছে, হ্যাঁ, এগ্রিকালচারও আছে। আচ্ছা, মানে মাশরুম আমাদেরই আছে আর কি, মাশরুম ফার্মে কাজ করছে ওরা আর কি। ওদের ওখানে তো আসলে আপনি যদি কনস্ট্রাকশনেও কাজ করেন আর কি, আমরা ওই ব্যাক ব্রেকিং লেবার বলতে যেটা বোঝাই, এই ধরনের কাজ কিন্তু ওখানে করে না আর কি। যেমন আপনার ম্যাক্সিমাম মানে 20 কেজির বেশি ওজন আপনি কখনো তুলবেন না আর কি, দ্যাটস আ লিমিট। সো আপনার ওজন তোলার যে কোনো কাজ হলে আপনাকে কোনো না কোনো মেশিনের সহায়তা আপনাকে নিতে হবে। সো এখানে স্কিল ইজ ইম্পর্টেন্ট, মানে এইগুলা ব্যবহার করার। সো আপনি যে কোনো কাজে, এখন ওখানেও তো এখন গরম পড়ে, যখন সামার তখন গরম আর কি। হ্যাঁ, সো ওই গরমের ভেতরে কাজ করার এই বিষয়টা হয়তো থাকতে পারে আর কি, বাট শরীরের মানে আমার কাছে তো মনে হয় আমাদের যারা রিক্সা চালায় এদের এমনি 10 বছর নষ্ট হয়ে যায়, মানে যেই কায়িক শ্রমটা আমার কাছে অসমর্থ। ওইখানে আপনি যেই কাজেই যান না কেন পারবেন না এরকম পরিস্থিতিতে পড়তে হয়তো হবে না আর কি। লটস অফ মানে ওদের হেলথ অ্যান্ড সেফটি চরম রকমের সেন্সিটিভ, এবং আপনি এড়াবেন না আর কি। আপনার কাজ করতে গিয়ে কোনো ক্ষতি হলে যে এমপ্লয়ার তাকে অনেক বেশি মাসুল দিতে হয় আর কি। রাইট। সো আপনার ধরেন যে জাপান চাচ্ছে লোক নিতে, ওদের দরকার, বাংলাদেশেও সারপ্লাস ম্যান পাওয়ার, বাংলাদেশও চায় তাদের বাইরে পাঠাতে। তো আপনারা যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন এই ক্ষেত্রে, তো আপনারা আসলে এই সরকারের থেকে কি ধরনের সুবিধা, সাপোর্ট আপনারা আশা করেন যে সেটা করলে আপনার এই যে আমাদের একটা পোটেনশিয়াল আছে জাপানিজ মার্কেটে, সেটা আমরা আসলে ভালোভাবে ব্যবহার করতে পারবো? সরকারের থেকে কি আশা করেন আপনারা? সুন্দর প্রশ্ন। এবং আমি যদি খুব পার্সোনালি, আমি খুব কাছ থেকে দেখছি, এবং আমি বিএমইটির সাথেও আমার যোগাযোগ আছে। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওনাদের সাথেও আমার ওঠা বসা হয়েছে। আমি বলবো যে প্রবাবলি এই একটা সেক্টরে সরকার যতখানি এগোয়ে এসছে, প্রাইভেট সেক্টর ততখানি এগোয়ে যেতে পারে নাই। সরকার একটু এগোয়ে আছে। হ্যাঁ, সো এখানে আমি সরকারকে আসলেই বাহবা দিতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই। they have been very very proactive. ওনারা সভা সেমিনার করছেন, এবং আমাদের বাংলাদেশ এমবাসি ইন জাপান, ওখানে ওনারাও মানে
ওখানে যারা ও রিসিভিং অর্গানাইজেশন, জাপানিজ অর্গানাইজেশন, এটার ভিতরে আমি বলবো যে আমাদের যে প্রতিষ্ঠানটায় আমাদের যে জাপান অফিস, এটার একটু অবদান আছে, বাট আমি ওটাকে বড় করে বলছি না। বাট উই ওয়ার্ক উইথ দি বাংলাদেশ এমবাসি ইন জাপান ভেরি ক্লোজলি, এবং জাপানে এরকম সেমিনার 2টা অলরেডি অ্যারেঞ্জ করেছে। এমবাসিতেও হয়েছে, এমবাসির বাইরেও আমাদের ম্যানেজিং ডিরেক্টরের উদ্যোগে এবং এমবাসির সহযোগিতায় আমরা আসলে সেমিনার করছি। তা আমার কাছে মনে হচ্ছে যে আমরা মার্কেটিং তো একটা বড় বিষয়, কারণ জায়গা খালি আছে এবং জানলেই আসলে আপনি কাউকে পাঠাতে পারবেন আর কি, হ্যাঁ, তৈরি করে লাভ নেই। ওই জায়গাটায় আমরা অনেক এগিয়ে গেছি। সেই হিসাবে বাংলাদেশে যে এটাকে আমি জানি না কাঁচামাল বলা ঠিক হবে কিনা আর কি, দ্য রিসোর্সেস, সম্পদ বলি আমরা, সম্পদ, এই মানব সম্পদকে যেই পর্যায়ে নিলে ও আসলে রপ্তানি যোগ্য হবে, হ্যাঁ, সেই পর্যায়ে যাওয়ার ব্যাপারে অনেক বেশি পিছিয়ে আছি। আমাদেরকে অনেক বেশি উদ্যোগী হতে হবে। আমাদেরকে এই ল্যাঙ্গুয়েজ স্কুল, জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল সাহস নিয়ে খুলতে হবে, এবং জাপান সম্বন্ধেও একটা ধারণা তৈরি করাটা খুব জরুরি। হ্যাঁ, খুব জরুরি। জাপানিজরা একটা বিষয় আমার কাছে, আমি মানে এমন না যে আমি অনেক দিন ছিলাম, কিন্তু একটা বিষয় আমি বলি, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে জাপানিরা কেমন, হ্যাঁ, মানে এটা আমরা সেটা দিয়ে শেষ করব। মানে এমনি ওদের সততা এবং কমিটমেন্ট এগুলো নিয়ে নো কোয়েশ্চেন। বাট আমার একটা ফাইন্ডিং, আমি এমনি চিন্তা করতাম যে আসলে ওরা কেন এত ভালো। আমার প্রথমে ধারণা ছিল জাপানে মনে হয় জেলখানা নাই, কিন্তু আছে। 6 বছর পরে আমি জানছি যে আছে, হ্যাঁ। তো ওখানেও সমস্যা আছে, হ্যাঁ, কিন্তু ওটা খুব দেখা যায় না, রাইট? তো আমার কাছে মনে হয়েছে দ্য প্রিন্সিপাল, হ্যাঁ, এবং এটা আমার মনে হয় যে ওদের ডিএনএ তে ছোটবেলায় প্রিন্ট করে দিচ্ছে সামহাউ। আমি আই ডোন্ট নো হাউ, বাট সামহাউ, যে এটাকে জাপানিজে বলে মেইওয়াকু ও খাকে নাই, হ্যাঁ। এটার অর্থ হলো অন্যের বিরক্তির কারণ হব না, হ্যাঁ। এই একটা প্রিন্সিপাল ওরা একদম ওই ছোটবেলা থেকে শিখে একদম আমৃত্যু এই একটা প্রিন্সিপাল উপরে চলে আর কি। মানে কথাটা ছোট, হ্যাঁ, বাট আপনি যদি নিজেকে চিন্তা করেন ওইভাবে যে আমি অন্যের বিরক্তির কারণ হব না প্রতি স্টেপে, আপনি দেখবেন যে আপনি এবং আপনার পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা এমনি পরিবর্তন হয়ে গেছে। এভরিবডি ইজ ভেরি হাম্বল, অন্যের সমস্যা হয় না এভাবে নিজেকে পরিচালনার চেষ্টা করবে। সো এই বিষয়টা যদি আমি মাথায় গেঁথে জাপানে যাই, মানে আমার ল্যাঙ্গুয়েজ শেখা তো অবশ্যই জরুরি, প্রাইমারি, হ্যাঁ, এবং দেয়ার আর বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, কিভাবে বিজনেস কার্ড দিতে হবে, কতখানি ঝুঁকতে হবে, দেখা হলে কথা বলবো কি শুরু করে, এবং আমরা যেমন দেখা হলে আমাদের দেশের কালচারের কারণে, ভাই আপনার দেশের বাড়ি কোথায়, কোথায় থাকেন, ওরা এগুলা পছন্দ করে না। সো এগুলো তো আমরা শিখবই, বাট দ্য বেসিক প্রিন্সিপাল ইজ যে অন্যের বিরক্তির কারণ হব না। এটা যদি আমি সবসময় বিচার করি, তাহলে জাপানের মানে ওই কালচার বোঝা এবং ওদের সাথে মিশে যাওয়া, যেটা খুব জরুরি, এটা খুব সহজ হতে পারে বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ ডক্টর খুরশিদ আল মেহের, টিভিএস এ সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। মায়ের ওষুধের টাকাটা দিও, নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা আলোচনা করলাম ডক্টর খুরশিদ আল মেহের অনেকদিন জাপানে ছিলেন এবং জাপানের শ্রমবাজার নিয়েও কাজ করছেন। বাংলাদেশ থেকে এখান থেকে ওখানে লোক পাঠানোর সঙ্গে ওনারা আছেন। সো আমরা আলোচনা করলাম ডক্টর খুরশিদ আল মেহেরের সঙ্গে যে আসলে জাপানে যেতে গেলে আমাদের কি করতে হবে, কি জানতে হবে, তো সেগুলো, এবং আসলে আরও বিভিন্ন অ্যাসপেক্ট আলোচনা করলাম। এটার কিছু স্কিলের ব্যাপার এবং ট্রেনিংয়ের ব্যাপার, ওখানে আপনার খরচ কেমন হবে সেগুলো, এবং এখানে আসলে আপনি যেতে চাইলে কার সঙ্গে যোগাযোগ করবেন, কিভাবে যাবেন, যাতে আপনারা প্রতারিত না হন যারা যেতে চান বাইরে। আমরা জানি যে বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ আছে যারা আসলে যেতে চায়, সেটা অনেক সময় মিডল ইস্টের দেশগুলোতে আসলে অনেক টাকা দিয়ে যায়, মালয়েশিয়াতে যায়, বাট জাপানে কিন্তু আপনার সুযোগ আছে, বাট সেটার জন্য আপনার কিছু দক্ষতা, সক্ষমতা থাকতে হবে, সেটা আমরা আলোচনা করেছি। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।